জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ও রাজনীতিতে কতটা বৈষম্য মুক্ত হলো, অথবা বৈষম্য কমেছে না বেড়েছে, এসব নিয়ে আমরা কথা বলবো। নারী নেত্রী, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভীন হকের সঙ্গে। শিরিন পারভীন হক, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সংসদের 100 আসন নারীর জন্য সংরক্ষিত করার কথা ছিল, সরাসরি ভোটে হবে, কিন্তু সেটি বড় রাজনৈতিক দলগুলো একমত হয়নি। এ কারণে তারা প্রথমে বললেন যে 5% মনোনয়ন দিবেন, কিন্তু সেটাও দেননি। কেউ কম দিয়েছেন, আবার কেউ কেউ দেননি। আর সর্বশেষ যে আমরা দেখলাম যে 50টি আসন নারীর জন্য যে সংরক্ষিত, সেখানে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং অন্য অন্য দল তাদের মনোনয়ন দিয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে 36টি এবং অন্যান্য দল বাকি আসনগুলো। বিএনপির বেশিরভাগই দলীয় কর্মী বা দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে, কিন্তু এটা নিয়ে আবার ক্ষোভও দেখেছি। অনেক সম্ভাব্য প্রার্থী বাদ পড়েছেন। এক ধরনের চাপানোতর আছে। কিন্তু এই যে প্রক্রিয়ায় সদস্য নেওয়া হলো এবং পরবর্তীকালে যে সংসদের এখন যে 300 সংসদ সদস্য আছেন, তাদের ভোটে এরা নির্বাচিত হবেন। তা যাদের মনোনয়ন দিয়েছেন দল, সবাই নির্বাচিত হবেন। এই সংরক্ষিত আসনের যে মূল লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়ন, অর্থাৎ রাজনীতিতে তার ভূমিকা বাড়ানো, তার সমান অধিকার প্রতিষ্ঠা, সেটি কি হলো? এটার উত্তর আপনি ভালো জানেন, আমার চেয়ে সবাই ভালো জানে। না, অবশ্যই হলো না। কিন্তু তারপরেও মানে একটা অংশগ্রহণের জন্য এই কোটাটা করা হয়েছিল, যে ন্যূনতম একটা অংশগ্রহণ যেন নারীর থাকে। কিন্তু আমরা পূর্বেও দেখেছি এই এই অংশগ্রহণটা দলীয়ভাবে নির্ধারিত হয়, দলীয়ভাবে নির্বাচিত হয়, এবং সেই জন্য তাদের কিন্তু এই আসনগুলো তৈরি করা হয়েছিল যে নারীর পক্ষে কথা বলার যেন একটা থাকে, সংসদে নারীর পক্ষে কথা বলার মানুষ থাকে, নারীর জন্য নারীর যে স্বার্থ, নারীর জন্য সমতা, নারীর উপর যে নিপীড়ন, বঞ্চনা, সেগুলো বন্ধের পক্ষে কথা বলবে, এরকম কিছু মানুষ যেন সংসদে থাকে। তো সেটা এখন দেখা যাবে এরা সেই নারীর পক্ষে কথা বলে কি বলে না। কেন, পূর্বের অভিজ্ঞতা হলো তারা দলের পক্ষেই কথা বলে, কারণ যেহেতু তারা দল দ্বারা নির্বাচিত এবং দলই নির্ধারণ করে কারা থাকবে কারা থাকবে না, সেজন্য তাদের প্রথম এবং প্রধান আনুগত্য হলো দলের প্রতি, নারী সমাজের প্রতি না। এবং তাদের কোনো জবাবদিহিতারও ব্যবস্থা নাই নারী সমাজের কাছে, কোনো ধরনের সংযোগও নাই নারী আন্দোলনের সাথে। তো আমরা কিন্তু আশা করেছিলাম এবার নতুন করে রাষ্ট্র সাজানো হবে, এটাই তো ছিল রাস্তার স্লোগান তখন, যে রাষ্ট্র মেরামত চাই। কিন্তু সেই রাষ্ট্র মেরামতের দিকে তো অন্তর্বর্তীকালীন সরকারও গেল না, এই সরকারও যাচ্ছে বলে মনে হয় না। যদিও আমি মনে করি এখনো আরো কিছুদিন না দেখে মন্তব্য করাটা ঠিক না, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস তো হচ্ছে, সেটার উপর মন্তব্য করাই যেতে পারে। তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে যাদেরকে আমি তালিকাটা দেখলাম, তালিকার অনেককেই আমি চিনি না, কিন্তু নিশ্চয়ই তারা গুরুত্বপূর্ণ দলীয় কর্মী এবং দলের সাথে দীর্ঘদিনের তাদের অভিজ্ঞতা, দলের পক্ষে তারা কাজ করেছে, সুতরাং সেই অর্থে তারা দলের চোখে যোগ্য প্রার্থী। এবং সেই যোগ্য প্রার্থীরা, আমার আশা থাকবে তারা নারীদের পক্ষে কথা বলবেন এবং নারী আন্দোলনের সাথে একটা সংযোগ তৈরি করবেন। তারা
আমাদেরকে ডেকে নিবেন, আমাদের সাথে কথা বলবেন, আমরা কি চাই, আমরা কি চাই না, তার কতটুকু তারা পারবেন, কতটুকু পারবেন না, এগুলো নিয়ে একটা খোলামেলা আহ সংলাপ যেন আমাদের সাথে হয়। আমি এইটুকু অন্তত আশা করি। কারণ এই সে- এই এই সরকার গণতন্ত্রের আহ পক্ষে নিবেদিত বলেই বারবার ঘোষণা হচ্ছে। সুতরাং এটাও গণতন্ত্রের একটা অংশ যে দেশের মোট জনসংখ্যার 51% নারী। তো সেই 51% প্রতিনিধিত্ব নারী আন্দোলন করে, আমি এই দাবি করব না, কিন্তু নারী আন্দোলন এইটুকু করে যে নারীদের জীবন অভিজ্ঞতায় যে নানা ধরনের নিপীড়ন, নির্যাতন, বৈষম্য, যেটা নিয়ে আপনি কথাটা তুললেন, এগুলো নিয়ে তারা চেষ্টা করছে, বহু বছর ধরে কথা তারা বলেন। চেষ্টা করছে এগুলোর একটা এগুলো বিলুপ্ত যেন হোক। তো এবার কি হবে জানি না, কিন্তু আমি আশা করি যে এই সরকার গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ, সেই চিন্তা থেকে অন্তত আহ যে নারী প্রতিনিধিরা সংসদে যাচ্ছেন তাদের সাথে বিভিন্ন নারী সংগঠন এবং নারী আন্দোলনের সাথে একটা সংলাপের ব্যবস্থা করবে। আহ, আপা, আমরাও আশা করি যে এ ধরনের সংলাপ হলে তাহলে নারী সমাজের যে কণ্ঠস্বর, তাদের আহ, বক্তব্য এবং তাদের অনুভূতিটা তারা বুঝতে পারবেন। এই দলীয় দৃষ্টিভঙ্গির এই সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দেখলাম যে বিএনপি যে 36 জনকে মনোনয়ন দিয়েছেন তার মধ্যে 2 জন আদিবাসী আছেন, 2 জন সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, এবং যে আদিবাসী 2 জন অতীতে শুধু পার্বত্য চট্টগ্রাম থেকেই একজন নেওয়া হতো, এবারে সমতলের একজন আদিবাসীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে কিভাবে দেখছেন, ইতিবাচকভাবে দেখছেন কিনা? আমি খুবই স্বাগত জানাই, কারণ এটার থেকে অন্তত একটা বার্তা যায় যে বাংলাদেশে যে বহু বহুত্ববাদ যেটা বহু বলা হয়েছিল, বা বহু জি জি জাতির জি, মানুষ এখানে আছে, বহু জাতিসত্তার ধর্মের। মানুষ আছে, বহু ধর্মের মানুষ আছে, এই জিনিসটা অন্তত তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয়েছে এটাকে স্বাগত আমরা জানানোই উচিত। অন্যদিকে জামাত ইসলামী তারা সরাসরি ভোটে কোনো নারীকে প্রার্থী করেননি, কিন্তু তাদের যে কোটায় 13 জন, তার মধ্যে আমরা দেখলাম যে এনসিপিকে 2টি আসন দিয়েছেন। এনসিপির যে সংখ্যা, তাদের যে সংখ্যা, তাতে একটি আসন পায়, একটি আসন বেশি দিয়েছে। আর যেটি করেছে, জুলাই অভ্যুত্থানে নিহত এক শিশুর, নিহত একজনের মাকে মনোনয়ন দিয়েছে। এটিও ইতিবাচক স্বীকার করবেন নিশ্চয়ই আপনি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটাও এক ধরনের জুলাই যোদ্ধাদের প্রতি এক ধরনের সম্মান এবং স্বীকৃতি, সেটা আমি অবশ্যই অবশ্যই স্বাগত জানাই। আর সমতল এবং পাহাড় দুটোকেই যে বিবেচনায় নেওয়া হয়েছে, সেটাও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি এটা এক ধরনের আমাদের দেশে যে বিভিন্নতা আছে সেটাকে অ্যাড্রেস করার একটা চেষ্টা, এবং সেটা অবশ্যই ইতিবাচক। আজকে সুজন আয়োজিত একটি সভায় আইনজীবী সারা হোসেন বলেছেন, এবং অভিযোগের সুরেই বলেছেন, যে জাতীয় ঐকমত্য কমিশন যে গঠিত হলো, সেটির তার গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। সেখানে কাদের সঙ্গে আলোচনা করেছেন, এবং সেখানে জনসংখ্যার অর্ধেক নারীর কোনো প্রতিনিধি ছিল না। সুতরাং তাদের পুরো কার্যক্রম নিয়ে প্রশ্ন করেছেন। আপনিও অতীতে করেছেন। আজকে সময়ের ব্যবধানে এত যে পরিশ্রম, এত যে মানুষের ত্যাগ, এত জীবন দান, তারপর এরকম একটা জাতীয় ঐকমত্য কমিশন হলো, এবং এই কমিশন যে জুলাই সনদ করলো, সেটা নিয়ে তো এখন সংসদে 2 পক্ষ মুখোমুখি। পুরো বিষয়টি কেমন দাঁড়ালো? না, এটা এটা অবশ্যম্ভাবী ছিল আমার মতে, কারণ যেই রকম অগণতান্ত্রিক ভাবে ঐক্যমত্য কমিশন গঠন হলো,
এবং তারা কাদেরকে ডাকবে না, তারা যেভাবে সেই সিদ্ধান্তগুলো নিল সেটা নিয়ে আপনি জানেন আমরা আপত্তি জানিয়েছিলাম। আমরা বলতে শুধু আমি না, আমরা 5টি কমিশনের প্রধানরা, যে 5টি কমিশন পরবর্তীতে গঠন করা হয়েছিল, কারণ ওই ঐক্যমত্য কমিশন যাকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল ভদ্রলোক কিছুটা নারী বিদ্বেষী, সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। কারণ যখন আমরা আমাদের প্রতিবেদন তৈরি করি নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে, আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি, স্বাস্থ্য বলেন, স্থানীয় সরকার বলেন, প্রত্যেকটা কমিশনের সাথে আমরা বসতে পেরেছি। আমরা তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, তারা দিয়েছে। তাদের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে আমাদের কোন কোন সুপারিশগুলো ওনাদেরকে বিবেচনা করতে বলবো সেই প্রস্তাব টেবিলে রাখতে পেরেছি। ওনারাও আমাদেরকে সেই সাথে ওনাদের কোন কোন প্রস্তাবগুলো ওনারা মনে করেন নারী কমিশনের প্রতিবেদনে আসা উচিত সেটাও তারা বলেছে। একটা সুন্দর আদান প্রদানের মধ্য দিয়ে কিন্তু আমরা 9টা কমিশনের সাথে 8টা কমিশনের সাথে বসেছি। একমাত্র সংবিধান কমিশন আমাদেরকে সময় দেয়নি, এবং সেই একই কমিশনের প্রধানকেই আবার ঐক্যমত্য কমিশনের প্রধান করা হয়েছে। আমার সাথে ভদ্রলোকের দেখা হয়েছিল, আমি তাকে খোলাখুলি বলেছি যে আপনি অবশ্যই একজন নারী বিদ্বেষী মানুষ, এটাই প্রমাণ করলেন আপনি। তো যাই হোক, উনি কোনো উত্তর দেননি, আর উত্তর দিলে ঝগড়া হবে সেটা ভেবে হয়তো দেয়নি। কিন্তু কথা হলো যে এই ঐক্যমত্য কমিশন নিয়ে যে পরে একটা লাগবে, ঘটপট হবে, সেটা কিন্তু তখনই বোঝা গেছে। শুধু আমি আশ্চর্য না। এবং এই ঐক্যমত্য কমিশন একমাত্র কিছু রাজনৈতিক দলকেই স্টেক হোল্ডার হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্য কোনো স্টেক হোল্ডার থাকতে পারে, বা আমি উনাকে সরাসরি বলেছিলাম আপনি কি মনে করেন সংবিধান সম্পর্কে নারীদের কিছু বলার নেই? তো উনি তো কোনো উত্তর তখন দিতে পারে নাই। কিন্তু এই কমিশনের, এই ঐক্যমত্য কমিশনের ব্যাপারে আমরা 5টি কমিশনের প্রধান, সরাসরি প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিলাম যে আমরা আমাদের বক্তব্য রাখতে চাই, আপনি এই ব্যবস্থাটুকু করুন। আমরা সেই চিঠির কোনো উত্তর পাইনি, এবং এই ব্যাপারে উপদেষ্টা পরিষদের কেউ তো কথা বলে নাই। না, এখানেই প্রশ্ন আছে। সেটি হচ্ছে, এক হচ্ছে যা এই সংস্কার, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশনগুলোর বেশিরভাগের সাথে আপনারা কথা বলেছেন, আপনাদের দাবি দেওয়া তুলেছেন। আবার এই অন্তর্বর্তী সরকারের যারা ছিলেন, বিশেষ করে নারী প্রতিনিধি, তারা দীর্ঘদিন এই নারী বিষয়ে, পরিবেশ বিষয়ে, নানা বিষয়ে তারা মাঠে ছিলেন, আন্দোলন করেছেন। কিন্তু তারা এই যে একটা জাতীয় ঐকমত্য কমিশন হলেন, এবং এই ঐকমত্য কমিশনের প্রধান তো ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টাই। কিন্তু তিনি যে তারাও তার কাছে কোনো দাবি নিয়ে যাননি, আবার তিনিও তাদের কথা শুনতে চেয়েছেন কিনা জানি না। আপনি বললেন যে চিঠি দিয়েছেন, কোনো উত্তর দেননি। এর অর্থে এক্ষেত্রে তো আমরা তারই একটা নির্লিপ্ততা বা অনীহা লক্ষ্য করি। কেন তিনি এটা করলেন? সেটার উত্তর তো আমার কাছে নাই, কেন করলো। আমার একটা ধারণা, সঠিক নাও হতে পারে, যে আমরা যেদিন আমাদের কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন জমা দিলাম, সেদিন কিন্তু প্রধান উপদেষ্টা এবং সেখানে যারা উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টা সবাই খুবই আনন্দের সাথে এটা গ্রহণ করেছেন, এবং আমাদেরকে মানে উৎসাহ দিয়েছেন যে এটা নিয়ে আরো এগিয়ে যেতে। প্রধান উপদেষ্টা বললেন তোমরা 4টা মন্ত্রণালয়কে টার্গেট করে আগাও, অন্তত 4টা মন্ত্রণালয় তাদের জন্য যেগুলো প্রযোজ্য সেই সুপারিশগুলো যেন বাস্তবায়ন হয়। তো উনি এবং ওনার উপদেষ্টা পরিষদের অনেকেই ছিলেন সেখানে, তারা সবাই খুব উৎসাহ দেখালেন। কিন্তু আপনি জানেন তার 7 দিনের মাথায় হেফাজতে ইসলাম এক বিশাল জনসভা করলো রমনাতে, এবং সেই বিশাল জনসভায় আমাদের এই কমিশনের প্রতিবেদনকে তারা ছুঁড়ে ফেলে দিলেন, এবং সেই সাথে বললেন কমিশন প্রধানকেও তারা বাতিল করলেন। এবং আপনি জানেন যে আমার হাজার হাজার আমার মুখচ্ছবি ছাপা হয়েছে একটা ক্রস চিহ্ন দিয়ে। তো এই আমার ধারণা এটাতে ওনারা ভয় পেয়ে গেলেন, এবং সেই জন্য আর এইটা মনে করলেন যে এটা একটা বিতর্কিত জায়গা, এখানে না যাওয়াটাই নিরাপদ। হতে পারে ওনার কিছু কিছু উপদেষ্টা ওনাকে, প্রধান উপদেষ্টাকে এই
এই ধরনের বার্তা দিয়েছেন, সেজন্য উনিও আর কিছু বললেন না। আহ কেন উপদেষ্টা পরিষদে তো সব রকম মানুষ ছিল, সবাই যে প্রগতিবাদী, সবাই যে নারীর অধিকার এবং নারীর জন্য সমতার পক্ষে তা তো না। কিন্তু যেটা আমার কাছে বেশি, আমি এটা আপনাকে আগেও বলেছি, আমার কাছে যেটা বেশি আহ দুঃখজনক সেটা হলো যারা নিজেদের প্রগতিবাদী দাবি করেন তারাও কিছু বললেন। ব্যক্তিগতভাবে এদের সঙ্গে আপনার আলাপ হয়েছে এই বিষয়টি নিয়ে? পরবর্তীকালে নারী সংস্কার কমিশন যে তারা বাক্সবন্দি করে রাখলেন, এ ব্যাপারে আপনি কি জিজ্ঞাসা করেননি? না, আমি আর এটা নিয়ে করি নাই। বোঝা গেল তো মানুষের, এটা তো একটা বোঝা গেল কার সাহস আছে, কার শির দ্বারা আছে পাশে দাঁড়াবার, আর কার নাই। আপনি দেখেছেন যে ভারতে লোকসভায়ও এই সংরক্ষিত আসন নিয়ে একটি প্রস্তাব বিজেপি এনেছিল, সেটি পাশ হয়নি। কারণ ওটার মধ্যে ছিল আবার আসন সংখ্যা বাড়িয়ে পরবর্তী নির্বাচনে তাদের জয়ের একটা লক্ষ্য। কিন্তু কংগ্রেস যেটি বলেছে সেটি হচ্ছে আপনাদের মূল প্রস্তাবের সমর্থক। তারা বলেছে যে এখন যে ভারতের লোকসভায় যে 544টি আসন আছে, এরই 1/3 আসন ভাগ করে সরাসরি ভোটে দেওয়া হোক। আপনি কি এটা সমর্থন করেন? ভারতের ব্যাপারটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ভারতের মানে আপনাদের প্রস্তাবের সমর্থক প্রায় না, ভারতের বাস্তবতা আর আমাদের বাস্তবতা তো এক না, এক এক নম্বর। নয়। 2 নম্বর, ভারতের নারী আন্দোলন কি দাবি করছে এই মুহূর্তে সেটাও আমার জানা নেই। আপনি জানেন ভারত বাংলাদেশ সম্পর্ক খুব একটা ভালো না, সুতরাং আমাদের মধ্যে কোনো সেরকম যোগাযোগও নাই। কিন্তু আমি আমাদের বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে আমাদের কমিশন যে প্রস্তাব করেছিল সেটা হলো নতুন করে যেন নির্বাচনী এলাকা নির্ধারণ করতে না হয়, সেই জন্য আমরা বলেছিলাম 300 আসনে পাশাপাশি 300 সাধারণ আসনের পাশাপাশি 300টি সংরক্ষিত আসন থাকুক, তাহলে 600 জনের সংসদ হবে। এবং আপনি জানেন যে যখন 300 জনের সংসদ করা হয়েছিল সেই সাথে 50টি সংরক্ষিত, তখন আমাদের জনসংখ্যা কি ছিল আর এখন জনসংখ্যা কত। তো জনপ্রতিনিধি বাড়াবারও একটা ব্যাপার আছে। আমি এখনো সেই ব্যাপারে মানে সেই প্রস্তাবের সাথে আমি এখনো কি বলবো শব্দটা, সেই প্রস্তাবটা আমার কাছে এখনো ভ্যালিড। এখনো মনে করি যে জনসংখ্যার তুলনায় জনপ্রতিনিধির সংখ্যা কম, সেই সুতরাং প্রস্তাবটাই আমাদের সঠিক বলে মনে করেন হ্যাঁ, এখনো? হ্যাঁ, আমি এখনো মনে করি যে 600 জনের সংসদ মোটেও খুব বেশি না। যদিও অজুহাত যেটা দেওয়া হয়েছিল যে ওখানে 600টা চেয়ার নেই, 600টা আসন নাই। তো এটা একটা অজুহাত হয়। আমি বলেছিলাম দরকার হলে ফোল্ডিং চেয়ার ব্যবহার হবে। আপনি টেলিভিশনে দেখেন ব্রিটিশ পার্লামেন্টে কিরকম গাদাগাদি করে বসে সব সোফার মধ্যে। তো আলাদা আলাদা আসন তো ওখানে নাই। তো ব্যাপারটা সেটা না, জায়গা আছে কি নাই সেটা কিন্তু আমাদের মনস্তত্ত্বের ব্যাপার। ওটা কোনো শারীরিক ব্যাপার না যে এখানে এতটুকু জায়গা আছে এতটুকু নাই। আমার বাবা সবসময় বলতেন গাড়িতে কয়জনকে নেওয়া যাবে সেটা কিন্তু গাড়ির সিটের আকৃতি দিয়ে নির্ধারণ হয় না, সেটা যে যার গাড়ি তার হৃদয়টা কত বড় সেটা দিয়ে নির্ধারিত হয়। তো আচ্ছা, ওরকম যাক, ব্যাপারটা। আমরা ধরেন তার এর অর্থ হচ্ছে যে যারা ঐকমত্য কমিশনে ছিলেন এবং অন্তর্বর্তী সরকারে, তাদের হৃদয়টা অত বড় ছিল না, অত প্রসারিত ছিল না, সে কারণে আপনাদের হয়তো হৃদয়টা ছিল কিন্তু সাহসটা ছিল না। আচ্ছা, না, যে বিষয়টা আনছে যে পরবর্তীকালে এই জাতীয় ঐকমত্য কমিশন যেটি প্রস্তাব করেছিল, বিএনপি এবং জামাত বড় দলগুলোর বিরোধিতার মুখে পাশ করতে পারেনি বা অনুমোদন করতে পারেনি। আর সেটি হচ্ছে যে 100 আসন বাড়ানো, এই 300 আসনের সঙ্গে 100 আসন বাড়াবে এবং সেটি সরাসরি ভোটে নির্বাচন হবে। আর এটা কি এবং আপনার? সেটা সেই 100 আসন কিভাবে নির্ধারিত হবে সেটা একটা ঘূর্ণায়মান পদ্ধতিতে। অর্থাৎ আজকে নোয়াখালী 1 থেকে নারীর একটা সংরক্ষিত আসন থাকবে, আবার এই মেয়াদটা শেষ হলে আবার নোয়াখালী 2 থেকে একজন হবে। তো তাহলে নোয়াখালী 1 থেকে যিনি দাঁড়িয়েছিলেন, যিনি সংসদে ছিলেন, তিনি কি ওই সময়টায় বসে থাকবেন? ওনার রাজনৈতিক ক্যারিয়ারের কি হবে? এই ঘূর্ণায়মান পদ্ধতির বিষয়টা আমার কাছে একদম একটা লুডিক্রাস একটা ব্যাপার।
এটা কোনো কি বলবো, মানে কোনো সমাধান ছিল না, মানে সুতরাং এটা মানে বাতিল হয়েছে, আমার মানে তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, কিন্তু কোনো কোনো নারী সংগঠনও এই ধরনের প্রস্তাব দিয়েছিল অতীতে। হ্যাঁ জানি, আমরা দেইনি। আচ্ছা, আপনাদের তখনকার প্রস্তাব কি ছিল? এই আমাদের 600? না, আমাদের না, আমরা বলতে আমি কমিশনের কথা বলছি। আপনি না, যদি আমি বলছি তার আগে আপনি আপনি যখন নারী আন্দোলন কোন কর্মী, কথা বলছেন? না, নারী নারী পক্ষের পক্ষ, কথা বলছি। হ্যাঁ না, নারী পক্ষ আবার ওই গদবাধা ইয়েতেই গেছে। আমরা ওই কমিশনে আমরা ওটার সাথে একমত হইনি। না, ঘূর্ণায়মান পদ্ধতিতেই নারী পক্ষও ঘূর্ণায়মান পদ্ধতিকে সমর্থন করেছে। ওরা, হ্যাঁ, ওরা সমর্থন করেছে যে 100 আসন এবং সরাসরি নির্বাচন, এটা ছিল মূল কথা, যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আসবে নারীরা। এবং সম্ভবত মহিলা পরিষদ এই প্রস্তাবটা প্রথম দেয়। হ্যাঁ, এবং সেটার সাথে বেশিরভাগ সংগঠনই একমত হয়েছে, নারী পক্ষ একমত হয়েছে। এটা মন্দের ভালো হিসাবে তারা নিয়েছে, কিন্তু আপনি যে সাহসী পদক্ষেপ নিয়েছেন 600 আসন, অতটা সাহস তারা দেখাতে পারেনি, বা অতটা তারা চিন্তা করতে পারে নাই। আচ্ছা, সামগ্রিকভাবে আমরা তো সংসদ এরকম আমরা কোটা করে নারীদের নিয়ে আসলাম, রাজনীতিতে নারীর অবস্থানটা কি এখন? এটাই হচ্ছে আমার মনে হয় সমস্যা, যে সেখানে কিন্তু আমরাও সেই দায় এড়াতে পারি না, আমরাও তো রাজনীতিতে সরাসরি যুক্ত হই নাই। নারী সরাসরি যুক্ত হওয়ার জন্য, নারীদেরকে আরো উৎসাহিত করার জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া দরকার, কিছু কিছু প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। কেননা নারীরা অনেক সময় নিজেদের যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও যুক্ত হতে পারে না। কখনো কখনো সেটা হচ্ছে টাকা পয়সার অভাবে, কখনো কখনো হচ্ছে যে তাদের সেই পেশি শক্তি নাই, যে পেশি শক্তি নিয়ে অন্যরা আসে সংসদে। তো এইগুলো কতগুলো কারণ আছে, তো সেখানে রাষ্ট্রের হয়তো কিছু নতুন করে ভাববার ব্যাপার আছে, সেটাও মহিলা পরিষদ বিভিন্ন সময় তুলে ধরেছে, এবং সেগুলো আমার কাছে মনে হয়েছে যুক্তিযুক্ত, মহিলা পরিষদ এই প্রস্তাবগুলো তুলে ধরেছে। কিন্তু সেটা তো হয় নাই। এখন সেই জায়গায় আমরা আমাদের কমিশন প্রতিবেদনে যেটা বলার চেষ্টা করেছি, যে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে হলে তৃণমূল নারীকে আহ সমর্থনটা দিতে হবে, সংগঠিত করতে হবে। এবং এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকতে হবে, যে তৃণমূল নারীর স্বর যেন একদম কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে। সেটা তো নাই, একটা রাজনৈতিক দলের মধ্যেও সেই চর্চা নাই। এবং গণতান্ত্রিকভাবে সেই নির্বাচনটা হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এটিএম শামসুল হুদা কমিশন কিন্তু একটা বাধ্যবাধকতার কথাও বলেছিলেন যে 2020 সালের মধ্যে সব রাজনৈতিক দল, যা নিবন্ধিত রাজনৈতিক দল 33% প্রতিটি কমিটিতে, উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কমিটিতে প্রতিনিধিত্ব করবে। সেটা বাস্তবায়ন হয়নি। কেউই বাস্তবায়ন করেনি, কেউই না, কোনো দলই না। অবশ্য জামাত ইসলামী দাবি করে যে তাদের সদস্য 43% সদস্য নাকি নারী। হ্যাঁ, সেটা আমি শুনেছি, কিন্তু এটা তো দৃশ্যমান না। তখন হয়তো ওনারা উত্তর দিবেন, আমরা তো আমাদের নারীদের দৃশ্যমান করতে চাই না। কিন্তু ওনার নারীর ক্ষমতায়ন চান, আহ, সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিত্ব চান, আবার দৃশ্যমান করতে চান না, এটা কিরকম? এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, সব মিলে ওই অন্তর্বর্তী সরকারের বিষয়ে আবার আসি। গণ অভ্যুত্থানের তো লক্ষ্য ছিল, এক হচ্ছে বৈষম্য বিলোপ, একই সঙ্গে নারীর ক্ষমতায়ন। কারণ এই আন্দোলনে নারীর একটা অগ্রণী ভূমিকা ছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে পুরুষ সদস্যদের চেয়েও তারা সাহসী ভূমিকা রেখেছেন। কিন্তু পরবর্তীকালে তাদের সেই ভূমিকাটা আমরা দেখছি না কেন, বা দেখলাম না কেন? এইটা আমার কাছে মনে হয় এই অভ্যুত্থানের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে এটা। কারণ আপনারা জানেন, প্রথম রাতে কিন্তু রোকেয়া হলের মেয়েরা ফটক ভেঙে বেরিয়েছিল রাত্রি 12টায়। তারপরে অন্যান্য হল থেকে ছেলেরাও যুক্ত হয়েছিল, এবং পরবর্তীতে এই ছেলে মেয়েদের বাবা মারা রাস্তায় নামলেন, এবং এইভাবে এটা
শিক্ষার্থীদের একটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিল। তো সুতরাং সেই জায়গায় আমরা কি দেখলাম, যখন ক্ষমতা হস্তান্তর হয়ে গেল তখন দেখা গেল সেই মেয়েরা অদৃশ্যমান হয়ে গেল, এবং মানে অনেকে তো খুব নেতৃস্থানীয় জায়গায় ছিল, কিন্তু তারা নতুন দল গঠন করলো, সেই দলেও কিন্তু তাদেরকে সেভাবে দৃশ্যমান ওরকম দেখা গেল। তো আমরা, দেখা যায়নি। হ্যাঁ, আমি আমি যতদূর জানি নারী পক্ষ আহ, অনেকের সাথে বসেছিল, অনেককে ডেকে একটা ঘরোয়া বৈঠকে বসেছিল। তো সেখানে দুই রকমের উত্তর পাওয়া গেছিল। একটা হলো শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বলেছে আমাদের লেখাপড়া তো শেষ হয় নাই, আমাদের লেখাপড়ায় আমরা ফিরে যেতে চাই। এবং অনেকে আবার বলেছে যে আমাদেরকে তো রাখা হয় নাই, আমাদেরকে তো কোণঠাসা করা হয়েছে, আমাদেরকে তো সামনে আসতে দেয়া হয়নি। সুতরাং দুইটাই সত্য, নিশ্চয়ই দুইটাই সত্য। আমার আমার একটা দুঃখ হয় এখন যে কেন তখন অন্তর্বর্তীকালীন সরকার বলল না যে তোমরা এখন তোমাদের লেখাপড়ায় ফিরে যাও। সেটাই ভালো হতো আসলে, ইন দ্য লং রান সেটাই ভালো হতো যে তারা লেখাপড়ায় ফিরে যেত, লেখাপড়া শেষ করে তারপর রাজনীতিতে আসতো। কিন্তু সেটা না হয়ে যেটা হলো, তাতে কিন্তু এই শিক্ষার্থী আন্দোলনের মধ্যে দুর্নীতি ঢুকলো, আহ সুবিধাবাদ ঢুকলো, সুবিধাবাদ সুবিধাবাদিতা ঢুকলো। ঢুকলো। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো আমার কাছে খুব কষ্ট লাগে, কেন এরা তো আসলে যানটা হাতে নিয়েই রাস্তায় নেমেছিল, এবং ভাগ্যক্রমে অনেকে বেঁচে গেছে, আর ভাগ্যক্রমে অনেকে বাঁচতে পারেনি। তো এদের প্রতি আমার সম্মান কোনোদিন কমবে না, এবং শ্রদ্ধাও কোনোদিন কমবে না। এরা এরা যা করেছে আমরা করতে পারি নাই, আমার প্রজন্ম বা আমার আগের প্রজন্ম করতে পারে নাই, এরা করেছে। এরা একটা স্বৈর শাসককে তার আসন থেকে নামাতে পেরেছে, এবং তাকে বাধ্য করতে পেরেছে দেশ ছেড়ে পালাতে। তো এই জিনিসটা তো আমরা পারি নাই, ওরা পেরেছে। সেজন্য আমি ওদের প্রতি কৃতজ্ঞ তো বটেই, কিন্তু ওদের প্রতি আমার ভীষণ রকম শ্রদ্ধা। কিন্তু যেটা ঘটে গেল পরে, সেটা খুবই দুঃখজনক। যে বিষয়টা আপনি বলছিলেন যে আপনি নারী সংগঠনের পক্ষ থেকে বলছিলেন যারা আন্দোলন সংগ্রাম করেছেন এতদিন নারীর স্বার্থ রক্ষায় বা অধিকার রক্ষায়, তাদের উচিত যে রাজনীতিতে সরাসরি যে অংশ নেওয়া। কিন্তু না, আমি সামগ্রিকভাবে সেটা বলছি রাজনীতিতে না, আমি সেটা না, বলছি না, রাজনীতি। কারণ আমি আচ্ছা, একই সাথে এটা মনে করি যে নারী আন্দোলনের একটা স্বতন্ত্র জায়গা থাকা দরকার, এবং সবাই যদি দলীয় রাজনীতিতে যুক্ত হয়ে যায় তো সেই স্বতন্ত্র জায়গাটা থাকবে না, কিন্তু সেই স্বতন্ত্র জায়গাটা খুবই খুবই দরকার। কিন্তু না, আমি আমি বলছি যে যে আমরা আমাদের নারী আন্দোলনের বাইরে যে নারীরা আছে তাদেরকে উৎসাহিত করা যে তোমরা রাজনীতিতে আসো, রাজনীতিতে অংশগ্রহণ করো, এবং রাজনীতিতে তোমাদের কথাগুলো জোরে সোরে বলো, তোমাদের আওয়াজ তুলো। তো এই না, কথাটা আমি বলছি, আমি বলছি না, না আপনি যে যে বলছেন যে নারী আওয়াজ আন্দোলনের তুলো। সবাই রাজনীতিতে যাক, সেটা বলছি না। না, আপনি যাদের যাদের লক্ষ্য করেছেন যে নারী সংগঠনের বাইরে যারা আছেন সেই বিপুল সংখ্যক নারী রাজনীতিতে প্রবেশ করুক, রাজনীতিতে সক্রিয় থাকুক, কিন্তু সেই পরিবেশটি কি আছে রাজনীতিতে? না, এবার আমি দেখলাম যে কিছু খুবই পরিচিত মুখ সেই সময়কার শিক্ষার্থী আন্দোলনের, তারা কেউ কেউ ইয়ে নমিনেশন পেয়েছে এবং নমিনেশনের জন্য দরখাস্তও করেছে, সেটা আমার ভালো লেগেছে। দ্বিতীয় কথা হলো যে আপনার যে নারী অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হলো, বিশেষ করে নারীর নিরাপত্তার ক্ষেত্রে, এর কারণ কি এবং প্রতিকার হলো না কেন? নারী আরও শঙ্কিত হয়ে পড়ল। এটার প্রতিকার তো কোনো সহজ সমাধান নাই। এটার প্রতিকারের জন্য যেই পরিমাণ যেই ব্যাপক কর্মযজ্ঞ দরকার, যে একটা গোটা জাতির সাংস্কৃতিক মনন এবং মনস্তত্ত্ব পরিবর্তন, নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি তার আহ কি বলবো, তার চিন্তা চেতনা, এগুলো তো সব মানে একদম মূলে বদলাতে হবে। তো এই জিনিসটা তো এক দুই দিনের ব্যাপার না। এটা নিয়ে আন্দোলন করছে মহিলা পরিষদ, আমাদেরও আগের থেকে
বেগম সুফিয়া কামালের নেতৃত্বে সেই 70 সাল থেকে তারা আন্দোলন করছে, আমরা আরো পরে এসেছি, আমরাও করছি। এখন আমাদের পরের প্রজন্মও কিন্তু এখন বিভিন্ন ভাবে নারী সংগঠন তৈরি করেছে, তারাও করছে। এই এই সংগ্রামটা দীর্ঘমেয়াদী। আমার জীবদ্দশায় আমি সেই পরিবর্তন দেখে যাব কিনা জানি না, কিন্তু আমার যেটা ভালো লাগছে সেটা হলো যে বর্তমান প্রজন্মের মেয়েরাও আহ এই হালটা ধরছে। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, যারা যে শক্তি নারীর অধিকারের বিরোধী, যে শক্তি নারীর ঘর থেকে বের হোক এটা চান না, যে শক্তি নারীকে বন্দি করে রাখতে চান, গৃহবন্দী করে রাখতে চান, ঘরের মধ্যে রাখতে চান বা অবরুদ্ধ এবং অবদমিত করে রাখতে চান, সেই শক্তির কি উত্থান ঘটলো জুলাই অভ্যুত্থানের পর? হ্যাঁ, আমার মনে হয় সেটা হয়েছে, এবং সেটা একটা যুক্তিযুক্ত ভাবেই হয়েছে। কারণ আমরা জানি যে রাস্তায় তখন যারা বুক পেতে দিয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিল আহ সেই পন্থার যুবকরা, এবং তারা যেহেতু সেই ঝুঁকিটা নিয়েছে। আপনি জানেন আমাদের প্রথম শহীদ হলো আবু সাইদ। আবু সাইদ কিন্তু জামাতের রোকন ছিল। তো এরাই তো বুক পেতে দিয়েছে, শুধু এরা না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা দিয়েছে, অন্যান্য সাধারণ কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও নেমেছে, এবং সর্বোপরি বেসরকারি অভিভাবকরা বিশ্ববিদ্যালয়। নেমেছেন। হ্যাঁ, বেসরকারি, সরকারিও হয়তো নেমেছে, অতটা না, কারণ আপনি জানেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সুতরাং তারা অনেকেই শহরে থাকতে পারে নাই। কিন্তু অনেক রকম মানুষ মিলেই তো আন্দোলনটা হয়েছিল, কোনো এক কোনো এক পন্থার মানুষ না। সুতরাং এই এই ফলাফল যে হবে সেটা কিন্তু আহ সেটা কিন্তু ভাবা উচিত ছিল আমাদের। সেটা হবেই, কারণ এরাও তো জানটা নিয়ে নেমেছিল। তো সেটাকে তো আমি অশ্রদ্ধা করতে পারি না, সেটাকে আমি বাতিলও করে দিতে পারি না। কিন্তু এইভাবে কিন্তু লড়াইটা রাজনৈতিক ভাবে যদি আমরা তাদের মতাদর্শকে রাজনৈতিক ভাবে যদি মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। নির্বাচনের আগে বেশ জনমনে একটা শঙ্কা বা জনমনে একটা ধারণা তৈরি করা হয়েছিল নানা মহল থেকে যে এবারে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। কিন্তু আমরা দেখলাম যে ফলাফলে জামাত ইসলামী বা ধর্মভিত্তিক দল ক্ষমতায় আসলো না, বরং একটা মধ্যপন্থী দলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো। এই ফলাফল আমাদের সামাজিক যে মনস্তত্ত্ব তার প্রতিফলন কিনা, অর্থাৎ আমরা মানে যে ভয়টা আমরা পাচ্ছি। অবশ্যই, অবশ্যই, কারণ তখন একটা আতঙ্ক ছড়িয়ে গেছিল যে জামাতই জিতবে, এবং জামাত জিতলে অন্তত নারীদের জন্য কি ধরনের সীমাবদ্ধতা তৈরি হবে, কি ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে ইত্যাদি, এই ধরনের একটা আতঙ্ক তৈরি হয়েছিল বলে আমার মনে হয় অনেকে বিএনপি কে পছন্দ করুক বা না করুক, একটা অ্যান্টি জামাত ভোট হয়েছিল। তো সুতরাং বিএনপির এই বিপুল বিজয়ের পিছনে কিন্তু ওইটা কাজ করেছে। কিন্তু এবার যদি নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলও থাকতো তাহলে কি কেমন হতো জানি না, কিন্তু অ্যান্টি জামাত ভোটটা সব বিএনপিতে গেছে। এখন ভবিষ্যতে বিএনপি যদি তার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে এবং জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, এবং বিশেষ করে আইনের শাসন এবং দুর্নীতি রহিত করা মানে যেসব অঙ্গীকার, তাহলে কি পরবর্তী নির্বাচনে এনটি বিএনপি ভোট যে কোনো শক্তি পেতে পারে বলে আপনি মনে করেন? এটা বলা কঠিন, এটা বলা কঠিন। বিএনপি তো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি স্বাস্থ্য খাতে অন্তত একটা একটা চেষ্টা চলছে যে সেখানে দুর্নীতি মুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, যেখানে সবাই নিবেদিত ভাবে কাজ করবে ইত্যাদি। কিন্তু কতটা পারবে সেটা তো
বলা মুশকিল। এখনো আমি মনে করি এখনো সময় হয় না এগুলো নিয়ে কোনো মূল্যায়ন করার, মাত্র তো কয়েকদিন হলো। তো এটা আপনি 6 মাস পরে আমাকে জিজ্ঞেস করলে তখন হয়তো আর একটু ভালোভাবে বলতে পারবো। আচ্ছা, আমরাও মনে করি যে সরকারটির বয়স মাত্র ২ মাস হলো, সেই সরকারের ইতিনীতি এখনই চূড়ান্ত, ইতিনীতি নিয়ে এখনও চূড়ান্ত কথা বলার সময় আসেনি। আমরা আশা করি বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করবে, বিশেষ করে আইনের শাসন, ন্যায় বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে তার যে অঙ্গীকার সেটা পূরণ করবে। আর একইভাবে বলবো যে সমাজে নারী পুরুষের যে সমান অধিকার, আর সে ব্যাপারে সেই বিষয়টিও তারা ভুলে যাবে না। আবার কিছু আমি বলার আছে আমি আপনার? আমি সেই ব্যাপারে আশাবাদী দুটো কারণে। একটা হলো, এ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী যেসব বক্তব্য রেখেছেন, যেসব মন্তব্য করেছেন, সেগুলো সবগুলোই মোটামুটি প্রগতিবাদী। আদতে কতটা বাস্তবায়ন করতে পারবে না পারবে সেটা কিন্তু নির্ভর করে দুটো জিনিসের উপর। একটা হলো আমাদের আমলারা কতটুকু সহযোগিতা করবে, কারণ আপনি জানেন আমাদের দেশে স্বাধীনতার পর থেকেই ক্ষমতা কিন্তু আমলাদের হাতেই থেকেছে, রাজনীতিবিদদের হাতে কিন্তু সেভাবে ক্ষমতা কখনোই কোনো আমলেই আমার মতে কোনো আমলেই রাজনীতিবিদদের হাতে ক্ষমতাটা ইয়ে হয়নি। ক্ষমতা সবসময় আমলাদের হাতেই থেকেছে, আমলারাই চালিয়েছে, আমলা আমলারা আমলা আমলা চেয়েছে, আমলা মানে আমলারা আমলা মানে আবার অসহযোগিতা করেছে, যেমনটা আমলা করেছিল মানে বঙ্গবন্ধু। আমলা মানে আবার শুধু বেসামরিক আমলা না, সামরিক বেসামরিক দুই আমলাই কিন্তু বাংলাদেশে ৫৫ বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছে। হ্যাঁ, আমি আমলা বলতে দুইটাই বুঝিয়েছি, আসলে ভেঙে বলি নাই। কিন্তু এই জিনিসটাই আমার কাছে মনে হয় যে এই একটা আহ দেশের মধ্যে এই একটা শক্তি আম, যেটা নাকি মানে সবকিছুই উলট পালট করে দিতে পারে। তো প্রধানমন্ত্রীর ভালো ভালো উদ্যোগ, ভালো ভালো উদ্দেশ্য যেগুলো ঘোষণা করেছেন, সেগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা নির্ভর করে এই আমলাদের উপর, এবং দ্বিতীয়ত নির্ভর করে ওনাকে কারা ঘিরে ফেলছে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যিনি ক্ষমতায় আসেন তাকে ঘিরে ফেলে একদল, একটা দঙ্গল, দল বলবো না, একটা দঙ্গল, যারা দুর্নীতিপরায়ণ, যারা ক্ষমতা অপব্যবহার করতে চায়। এই ধরনের লোকগুলি যদি ওনাকে ঘিরে ফেলে তাহলে সেটা হবে দুঃখজনক। আমি আশা করব উনি সেই ব্যাপারে সতর্ক থাকবেন, এবং উনি আহ আমার মনে হয় উনি চেষ্টা করছেন, আমি সেই চেষ্টাটাকে চাই সবাই সমর্থন করুক, এবং ওনার আশেপাশে যেন ওইসব লোকগুলো ভিড় না করতে পারে সেই ব্যাপারে ওনার দলের অন্যান্য নেতারা যেন সাবধান থাকেন, নেতা নেত্রীরা সাবধান থাকেন এবং সতর্ক থাকেন। আবার শেষ প্রশ্ন, জুলাই সনদ নিয়ে সংসদে বিতর্ক হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না। আবার বিএনপি বলেছে যে আমরা জুলাই সনদে যে সনদে আমরা সই করেছি সেটি বাস্তবায়ন করব, এবং এর পরেরটা তারা ইঙ্গিত দিচ্ছে যে এবং তারা প্রকাশ্যে বলেছেন সাংবিধানিক আদেশের কোনো ভিত্তি নেই, এটা সংবিধান সম্মত নয়। এই বিতর্কের অবসান হবে কি করে? এইটা এটা দুই ভাবে হতে পারতো। একটা হলো সাংবিধানিক পরিষদ যদি গঠন হতো প্রথমে, সংসদ গঠন না করে যদি প্রথমে ওটাকে কি বলে, সাংবিধানিক পরিষদই তো বোধহয় বলে, তাই না? সেটা যদি গঠন হতো তাহলে সেখানে এই বিষয়গুলো আগে নিষ্পত্তি হয়ে তারপর সংসদে যেত, তাহলে তাহলে একটা সাংবিধানিক ধারাবাহিকতা থাকতো। কিন্তু সেখানেও তো বিএনপি 2/3, সুতরাং বিএনপি না চাইলে কোনো কিছুই হবে না। সেটা হ্যাঁ, যেহেতু 2/3 সেহেতু তাদের মত ছাড়া কিছুই হবে না, কিন্তু অ্যাটলিস্ট আলোচনাটা হতো এবং বিতর্কটা হতো, এবং সেই আলোচনা বিতর্ক তো জনসমক্ষে হতো, টেলিভিশনের মাধ্যমে, বেতারের মাধ্যমে, এবং মানুষ তখন আরো ভালো করে বুঝতে পারতো যে কে পক্ষে যাচ্ছে, কে বিপক্ষে যাচ্ছে, এবং পক্ষে থাকার যুক্তি কি, বিপক্ষে থাকার যুক্তি কি। মানুষ কিন্তু এর মাধ্যমে এক ধরনের সাংবিধানিক শিক্ষা অর্জন করতে পারত। যেই গণভোট করা হয়েছিল সেটা তো একটা ফালতু গণভোট আমার মতে। আপনি 84টা ইস্যুকে 4টা প্রশ্নে নিয়ে আসলেন,
এবং আমাকে হয় হ্যাঁ বলতে হবে, না না বলতে হবে। আমি তো বলতে পারছি না যে আমি এই দুইটার সাথে একমত, কিন্তু এই দুইটার সাথে একমত না। আমাকে হয় সবগুলি মেনে নিতে হবে, না সবগুলি নাকচ করতে হবে। তো এরকম একটা ফালতু গণভোট মানে আমি প্রত্যাখ্যান করি, এবং এই ফালতু গণভোটের ফলাফল আহ, অবশ্যই আমি মানে এই গণভোটের উপর আমার কোনো রকমের ইয়ে নাই, কিন্তু আপনি আস্থা। আপনি এই গণভোট যদি প্রত্যাখ্যান করেন তাহলে তো আপনি অভ্যুত্থানের বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হবেন। না না না, সেটা যদি কেউ করে থাকে যে আমাকে ট্যাগ করা হলো, যে আমি সেটা ভুল হবে। অনেক মানুষ আপনি জানেন এই গণভোটের সময়ও অনেকে না ভোট দিয়েছে। তো তারা কি সবাই স্বৈরাচারের দোষর? মোটেও না। কিন্তু তারা মোটেও না। এটাই বলতে চেয়েছে যে এরকম একটা কি বলবো, আমি গালি দিতে চাই না, একটা ভদ্র ভাষায় বলতে জটিল চাই, জটিল হ্যাঁ, এরকম জটিল। একটা জটিল, জটিল শুধু না, এটা ফালতু গণভোট। এটার পক্ষে তো সবাই আমরা ছিলাম না। তার মানে এই না যে আমরা অভ্যুত্থানের সময় আমরা অংশগ্রহণ করি নাই, বা অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে দাঁড়াই নাই, তা তো না। একটা খুব সোজা ভাষায় সোজা গালি হলো যে স্বৈরাচারের দোষর। কিন্তু স্বৈরাচারের দোষর তো সবাই ছিল না। আবার আমরা নির্বাচনের সময় তো দেখলাম যে স্বৈরাচারের দোসরদের ভোট নেওয়ার জন্য সবাই উদগ্রীব ছিল। হ্যাঁ, কারণ কম না তো, প্রায় 32 বা 33, আমার তো ঠিক মনে নেই, 33% জনসংখ্যা, মানে ভোটার জনসংখ্যা তো স্বৈরাচার বা আওয়ামী লীগের পক্ষে ছিল। তো তারা কোথায় ভোট দিবে? আমি কিন্তু দুইটাই শুনেছি। তারা অনেকে জামাতে ভোট দিয়েছে, অনেকে বিএনপিতে দিয়েছে। তো এটা কতটা সত্য মিথ্যা তা তো আমি আর জানি না, কিন্তু আমার কানে এসছে দুইটাই। তবে তাদের রাজনৈতিক যে অবস্থান তাতে জামাতের চেয়ে বিএনপিকেই তাদের বেছে নেওয়ার কথা। মানে সেটা ভবিষ্যতে তাদের না না, সেটা সম্পর্কে অত নিশ্চিন্ত ভাবে বলা যায় না, কারণ আমরা অতীতেও দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন সময় আহ সামরিক হ্যাঁ, শাসনকে প্রিফার করেছে। মানে বিরোধী দল, মানে তাদের বিরোধী দল বা তাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই রাজনৈতিক দলের পক্ষে না গিয়ে তারা সামরিক শাসনের পক্ষে দাঁড়িয়েছে। তো এটাই তো আওয়ামী লীগের মানে ইতিহাস। তো সুতরাং ব্যর্থতা। আওয়ামী লীগ কি করবে বোঝা মুশকিল। আওয়ামী লীগ আওয়ামী লীগ সামরিক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর সামরিক শাসনের পক্ষে দাঁড়িয়েছে, আর বিএনপি তো সামরিক শাসনের মধ্য থেকে এসেছে। আপনি এটার মধ্যে পার্থক্য কিভাবে করবেন? না, মধ্য থেকে আসলেও যেই মানুষটি দীর্ঘদিন বিএনপি নেতৃত্ব দিয়েছে, সেই মানুষটি তো মানে হ্যাঁ, গণতন্ত্রের আহ, পক্ষে 100% কমিটেড ছিলেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা আপা, আমরা চাই গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, গণতান্ত্রিকভাবে দেশ চলুক, এবং আপনি যে বিএনপির প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন সেই আশাবাদ রক্ষিত হোক। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে।